যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগিদ। সচিবালয় বৈঠক। দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। এবং কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কাছে হার মানল বিএসএফ। পতাকা বৈঠকের পর শূন্য রেখা থেকে সরানো হলো 12 জনকে। পুশিন রুখতে সতর্ক গ্রামবাসীও। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। রাজধানীর যানজট নিরসনে গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার দ্রুত নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দেন সরকার প্রধান। ব্যস্ত সড়কে থেমে থেমে আছে সারি সারি বাস, বাধা তৈরি করছে যান চলাচলে। ফলে তৈরি হচ্ছে যানজট। রাজধানীর প্রবেশ পথ ও ভেতরে থাকা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। এবার দুর্ভোগ তৈরি করা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে। মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে স্থানান্তর হবে পূর্বাচলে, পরে স্থায়ীভাবে টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে। গাবতলী টার্মিনাল নেওয়া হবে হেমায়তপুরে, আর সায়দাবাদ টার্মিনাল যাবে কাঁচপুরে। সোমবার সচিবালয়ের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভায় 4টি টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা সিটির দুই প্রশাসক আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগাদা দিয়েছেন সরকার প্রধান। সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরা স্থাপনের সুফল নিয়ে সন্তোষ জানানো হয়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ঢাকা। এমন ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর একটি সম্মেলনে অংশ নিতে দিল্লি যান তিনি। পরে সফর স্থগিত করে সোমবার সকাল 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এ ঘটনায় রোববার রাত থেকেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদের বরাতে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জিজ্ঞাসাবাদের নামে 2.5 ঘণ্টা তাকে ইমিগ্রেশন বিভাগে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়া জানান রাজনীতিবিদরাও, যদিও পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমোদন দেয়। তবে ওই পরিস্থিতির পর দিল্লিতে না গিয়ে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রতিমন্ত্রী ঘটনাটিকে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন। জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। পরে এ ঘটনায় বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিজিবির শক্ত অবস্থানের কাছে আবারও হার মানল বিএসএফ। 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্য রেখা থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হলো 12 জনকে। এখনও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন 20 জন। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সতর্ক পাহারায় আছেন স্থানীয়রাও। প্রায় 96 ঘন্টা পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে পুশিনের অপেক্ষায় রাখা 12 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। 4 দিন ধরে সীমান্তের কঠোর অবস্থানে দেখা গেছে বিজিবিকে। তাদের সহায়তা করে গ্রামবাসীও। সোমবার সকালে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। দুই দেশের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় দুপাশে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাৎক্ষণিক বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। বেলা নিয়ে এসে ওদের উঠে নিয়ে চলে গেল, বিজিবি সংবাদ দেয়। ওই মুহূর্তে আমরাও আমাদের বাংলাদেশ পাবলিক জন সব আমরা নাচিবেলা নিয়ে আসলাম। ওরা শুধু নখগুলো উঠে নিয়ে চলে গেল। পুশিং ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিং রোধে আমাদের যে সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখবো। আজকে আবার পতাকা বৈঠক হওয়ার পরে তারা নিয়ে গেল। এখন তাদের ইনভেস্টিগেশনের রেজাল্টটা কি হয়েছে তা তো আমি বলতে পারবো না, বাট তারা নিয়ে চলে গেছে। একদিন পার হলেও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় 20 জনকে রেখেছে বিএসএফ। রৌমারী সীমান্তে নারী শিশু সহ 9 জন এখনও ভারতীয় ভূখণ্ডের প্রায় 50 গজ ভেতরে অবস্থান করছেন। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে পুশিনের চেষ্টায় 11 জনকে শূন্যরেখায় রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদায় হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন নারী পুরুষকে জড়ো করার খবরে বাড়তি সতর্কতায় রয়েছে বিজিবি ও স্থানীয়রা। পুশিনের সংখ্যায় ঠাকুরগাঁয়ের রত্নায় ও বেউরজারি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। সম্পত্তির জন্য বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা করে ছেলে। 2 বছর পর হত্যার রহস্য উন্মোচন করল চট্টগ্রাম পিবিআই। এদিকে ঋণের কাগজ চুরি দেখে ফেলায় মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অন্যদিকে রাউজানে ফিল্মি স্টাইলে যুবদল নেতাকে হত্যায় অংশ নেওয়া সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্পত্তির জন্য বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা। সম্পত্তি ভাগ করে না দেয় ক্ষিপ্ত অটোরিকশা চালক ছেলে বেলাল পরিচিত নারীর মাধ্যমে হানি ট্র্যাপে ফেলে বাবা মুজিবুর রহমানকে অপহরণ করে 2024 সালের জুনে হত্যা করে লাশ ফেলে দেয় আউটার লিংক রোডে। ওই সময় অজ্ঞাত হিসেবে লাশ দাফন করে হালিশহর থানা পুলিশ। চট্টগ্রামের বাঁশখালীর এই ঘটনায় নিহতর মেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় মুজিবুরের মোবাইল ফোনটি তার ছেলের শ্বশুর বাড়িতে মেলে। এর সূত্র ধরে বেলালকে গ্রেফতার করলে 2 বছর পর হত্যার রহস্য উন্মোচন করে পিবিআই। হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন দুঃসম্পর্কের মামা জলিলও। একটি মহিলার সহায়তায় তারা হানি ট্র্যাপ সাজিয়ে ওই মহিলার বাসায় নিয়ে খাবারের সাথে তারা ঘুমের ওষুধটা মিশিয়ে দেয়। বাবা যখন নিস্তেজ হয়ে যায় তখন গাড়ির ভিতরে বেলাল এবং জলিল গামছা পেঁচায় তার বাবাকে হত্যা করে লাশটি আউটার সার্কুলার রোডে ফেলে যায়। এদিকে চট্টগ্রামের আনোয়ারার নিরাপত্তা কর্মী সুজন বড়ুয়া কিছুদিন আগে অটোরিকশা কিনতে সুদে 1,70,000 টাকা ধার দেন আত্মীয় তেজু বড়ুয়াকে। সুদের টাকা না দিতেই লিখিত স্ট্যাম্প চুরি করতে শনিবার রাতে সুজনের ঘরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যরা দেখে ফেলায় ছুরি দিয়ে মা এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তীকে হত্যা করে তেজু। গুরুতর আহত হয় 5 বছরের শিশু পিয়াস। ঘটনার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে পটিয়া থানা এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল। তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা আমরা যেন এটা ট্রেস করতে না পারি সেজন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে সে একটা পুকুরে ডোবা বা পুকুরে কিন্তু ফেলে দিয়েছিল। এরা আছে, এরা চিহ্নিত সন্ত্রাসী এবং এরা মোটামুটি ওই কাছাকাছি এলাকারই রাউজান বা রাউজান কেন্দ্রিকই হবে এবং এদেরকে বহুবার কিন্তু এর আগে গ্রেপ্তারও করা হয়েছে। মার্ডার মামলা ছিল, তাদের নামে অনেক মামলা আছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরেনি বলে দাবি করেছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, হাইকোর্টের দেয়া হাসপাতাল বন্ধের নির্দেশের বিরুদ্ধে কাল আপিল করা হবে। ভেন্টিলেশনের অভাবে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। সরকারের দেয়া এমন প্রতিবেদন অনুসারে হাসপাতালের পুরো ভেন্টিলেশন সিস্টেম পরিবর্তন করা হচ্ছে বলেও জানান তিনি। বন্ধের নির্দেশের পর নতুন রোগী ভর্তি হয়নি বলেও জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমি তার ভিতরে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে বলার দরকার নেই। 30 দিনের মধ্যে যদি অ্যাপিল করার কথা, আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা আবেদন করব। ময়মনসিংহ নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও মহাসড়কের পাশের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পাকা স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়। সিটি প্রশাসক জানান, টার্মিনালে বাস রাখার জায়গা না থাকলেও ভেতরে অবৈধভাবে গড়ে উঠেছিল বিভিন্ন স্থাপনা, যার কোনো কাগজপত্র নেই।
অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এ ছিল জনপদের সময়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। জিনাত রাজস্ব, আপনাকে ধন্যবাদ।